ডিয়ার স্টুডেন্ট, জিওগ্রাফি ক্লাস 12 থার্ড সেমিস্টারের যেটা ইউনিট 1 প্রাকৃতিক ভূগোলের মূল বিষয়সমূহ এর 5টা চ্যাপ্টারের মধ্যে অলরেডি 3টা চ্যাপ্টারের ক্লাস আমি করে দিয়েছি। আজকে 4th নম্বর চ্যাপ্টার, সেটা হলো বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল সম্পর্কে আমরা জানবো এবং এর থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এমসিকিউ পরীক্ষা আসবে সেইগুলো সম্পর্কেও যাবতীয় প্রশ্ন আজকে আমরা আলোচনা করব। তাহলে শুরু করছি। এই বায়ুমণ্ডল বলতে কি বুঝি? বায়ুমণ্ডলে বলতে অ্যাকচুয়ালি বোঝায় আমাদের জলভাগটাকে যদি আমরা আমাদের পৃথিবীটাকে দেখি, এর মধ্যে 71.4% হচ্ছে আমাদের জলভাগ এবং 28.65% আমরা বলতে পারি স্থলভাগ। এই 71.4%-এর ভেতর যদি আমরা দেখি 90% হচ্ছে আমাদের সামুদ্রিক জল এবং 10% হচ্ছে আমাদের নদী, খাল, বিল, পুকুর এইসবের জল। এই বায়ুমণ্ডলের ক্ষেত্রে আমরা যদি দেখি যে একটা আছে সমুদ্র স্রোত। এই সমুদ্র স্রোত কাকে বলে? সমুদ্র স্রোত আমরা বলতে বোঝাই যে যখন সমুদ্রের উপর দিয়ে কোনো বায়ু, আমরা বলতে পারি নিয়ত বায়ু, পশ্চিমা বায়ুগুলো প্রবাহিত হচ্ছে। এই বায়ু প্রবাহিত হওয়ার ফলে কি হচ্ছে, এই সমুদ্রের জল এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছে এবং যাচ্ছে কোনভাবে? অনুভূমিকভাবে। এই যে অনুভূমিকভাবে জলটা যাচ্ছে, এটাকেই আমরা বলছি সমুদ্র স্রোত। তাহলে আমরা এই সমুদ্র স্রোতের যদি বৈশিষ্ট্য দেখি, এর বৈশিষ্ট্যগুলো কি? সমুদ্র স্রোতটা অনুভূমিকভাবে প্রবাহিত হয়। সমুদ্র স্রোত এক স্থান থেকে আরেক স্থানে জলটা যায়। পরবর্তীতে যদি দেখি সমুদ্র তরঙ্গটা কি? সমুদ্র তরঙ্গ হলো যখন জলরাশি, সমুদ্রের জলরাশি এরকম অনেকটা উঁচুতে ওঠানামা করবে, কয়েক মিটার পর্যন্ত হতে পারে, এরকম অনেক উঁচুতে ওঠানামা করবে। এর ফলে কি হচ্ছে, এর ফলে এটা হওয়ার কারণ হচ্ছে যখন আমাদের সমুদ্রের নিচে হঠাৎ কখনো ভূমিকম্প অথবা আগ্নেয়গিরি হলো। এই ভূমিকম্প অথবা আগ্নেয়গিরি হওয়ার ফলে কি হচ্ছে, জল নিচের যে পদার্থগুলো সেগুলো উপরে উঠে যাচ্ছে এবং উপরে উঠে আসার ফলে কি হচ্ছে, চাপ মারলে জলভাগটা উপরে উঠে যাচ্ছে এবং জলভাগটা এরকম অনেকটা উঁচু নিচু হয়ে ঢেউ খেলানোর মতো যাচ্ছে। এটাকেই আমরা বলছি সমুদ্র তরঙ্গ। এই সমুদ্র তরঙ্গটা কি হচ্ছে, উপকূলে গিয়ে আঘাত করছে, সেখানে আঘাত করে অনেক সময় সেখানে গর্তের সৃষ্টি করে, তারপরে যত সব আমাদের নুড়ি, কাকর, বালি এইসব পদার্থগুলো ওখানে নিয়ে জমা করে দ্বীপের সৃষ্টি করে। এই সমুদ্র স্রোতের যদি আমি গতিবেগ দেখি, সমুদ্র স্রোতের গতিবেগ হচ্ছে ঘন্টায় 3 থেকে 9 কিলোমিটার পার আওয়ার। তাহলে সমুদ্র স্রোতের গতিবেগ কত? 3 থেকে 9 কিলোমিটার পার আওয়ার। এইবার আমরা দেখব সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের পার্থক্যটা কী। তাহলে আমি বললাম যে সমুদ্র স্রোত হচ্ছে অনুভূমিকভাবে প্রবাহিত হয়। সমুদ্র স্রোতের জল এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এবার সমুদ্র তরঙ্গটা কী হচ্ছে, সমুদ্র তরঙ্গের জলটা ঢেউ খেলানো বা অনুভূমিকভাবে প্রবাহিত, উলম্বভাবে প্রবাহিত হয় এবং এটা উপকূলে যেয়ে আঘাত করছে। সমুদ্র স্রোত সৃষ্টির ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টটা জানবো। এক হচ্ছে এটা কী করছে, আমাদের জলবায়ুর উপর এর প্রভাব। সমুদ্র স্রোতের ফলে আমরা জানি যে জলবায়ুর উপর প্রভাব পড়ে এবং জলবায়ুর পরিবর্তন হয়। এখানে দুটো স্রোত পাবো, একটা পাবো উষ্ণ স্রোত, একটা পাবো শীতল স্রোত। এই যে ম্যাপটা আছে, আমরা এই চিত্র যদি দেখি উষ্ণ স্রোত, শীতল স্রোত এগুলো সম্পর্কে যদি দেখি, এই যে ল্যাব্রাডর স্রোত, এই ল্যাব্রাডর স্রোত হচ্ছে একটা শীতল স্রোত। এখানেও আমরা পাবো কুমেরু স্রোত। এই স্রোতগুলো যখন নিরক্ষরেখার দিকে যাবে, উষ্ণ অঞ্চলের দিকে যাবে, তখন এটাকে আমরা শীতল স্রোত বলবো, কারণ এটা শীতল অঞ্চল থেকে যখন উষ্ণ অঞ্চলের দিকে যায় যে স্রোতটা, তাকে শীতল স্রোত বলা হয়। এবং এটাকে এর আরেকটা নাম আছে হচ্ছে অন্তঃস্রোত। কারণ কি, এই স্রোতটা ভিতরের দিকে ঢুকছে, যেহেতু ভিতরের দিকে ঢুকছে ওই জন্য এটাকে অন্তঃস্রোত বলা হয়। এবার নিরক্ষীয় অঞ্চলে যে স্রোতগুলো আছে, এই যে উত্তর নিরক্ষীয় স্রোত, এটা একটা উষ্ণ স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত একটা উষ্ণ স্রোত। এই স্রোতগুলো যখন আমার শীতল অঞ্চল বা মেরু অঞ্চলের দিকে যাবে, সেটাকে আমরা বলবো উষ্ণ স্রোত। এই উষ্ণ স্রোতের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে বহিঃস্রোত। কারণ কি, এটা নিরক্ষীয় অঞ্চল থেকে এটা বাইরের দিকে যাচ্ছে, কুমেরু এবং সুমেরুর দিকে যাচ্ছে, মেরু অঞ্চলের দিকে যাচ্ছে, ওই জন্য এটাকে আমরা আরেকটা নাম দিয়েছি কি, বহিঃস্রোত। এই যে আমরা যে মহাদেশগুলো দেখবো, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়া, ইউরোপ, এখানে আমাদের আছে অস্ট্রেলিয়া। এই যে মাঝে আমাদের উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এর দিকে আমরা আফ্রিকা পাচ্ছি, ইউরোপ পাচ্ছি। এই মাঝে যে আকৃতির যে একটা মহাসাগর, এই মহাসাগরটার নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর। এবং এই আটলান্টিক মহাসাগরের যদি আমরা আকৃতি দেখি, এর আকৃতি হচ্ছে এস আকৃতি। আমরা এখানে যদি দেখি আটলান্টিক মহাসাগরের আকৃতি আমাদের কি, এস আকৃতি। এখানে আমাদের ভারতবর্ষ, ইন্ডিয়া, এখানে আছে ভারত মহাসাগর। এবং এই ভারত মহাসাগরে যদি আমরা আকৃতি দেখি, এটা আমরা কি আকৃতি পাবো, এটা আমরা পাবো হচ্ছে ট্রায়াঙ্গেল আকৃতি পাবো, ট্রায়াঙ্গেল।
ট্রায়াঙ্গেল আকৃতি বা ত্রিভুজ আকৃতি পাবো। আর আমাদের এই দিক দিয়ে আছে প্রশান্ত মহাসাগর, যে প্রশান্ত মহাসাগরের আকৃতি হচ্ছে ইউ আকৃতির আকৃতি, ইউ শেপ বা ইউ আকৃতি আমাদের প্রশান্ত মহাসাগরের আকৃতি। এবার কিছু শরৎগুলো দেখে নেব কোন শরৎটা কোথায় অবস্থান করছে। ল্যাব্রাডর শরৎ, এবং সেই শরৎগুলো শীতল শরৎ না উষ্ণ শরৎ। ল্যাব্রাডর শরৎ হচ্ছে একটা শীতল শরৎ, সেটা আমাদের এখানে গ্রিনল্যান্ড আছে। তারপর আছে ওশিয়ানিয়া শরৎ, উত্তর নিরক্ষীয় শরৎ যেটা উষ্ণ শরৎ, দক্ষিণ নিরক্ষীয় শরৎ যেটা আমরা উষ্ণ শরৎ বলছি। এখানে পাবো কুমেরু শরৎ যেটা শীতল শরৎ, কুমেরু শরৎ শীতল শরৎ। এইবার এই সমুদ্রের যে স্রোত, এই সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলো কি একটু জেনে নেব। প্রথম পয়েন্ট যদি দেখি নিয়ত বায়ু প্রবাহ। এই নিয়ত বায়ু প্রবাহের ফলে কি হচ্ছে আমার সমুদ্র স্রোত সৃষ্টি হচ্ছে। এই নিয়ত বায়ু প্রবাহ হচ্ছে যখন সমুদ্রের উপর দিয়ে প্রবাহ হবে, সমুদ্রের উপর দিয়ে প্রবাহ হওয়ার ফলে কি হচ্ছে জলের সঙ্গে ধাক্কা লাগছে, ধাক্কা লেগে জলটাকে কি হচ্ছে এক স্থান থেকে আরেক স্থানে সরিয়ে নিচ্ছে, এটাকেই আমরা বলছি সমুদ্র স্রোত সৃষ্টি হচ্ছে। 2 নম্বর পয়েন্ট পৃথিবীর আবর্তন গতি। পৃথিবী যে আমার পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, এই পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরার ফলে আমরা যেটাকে বলতে পারি যে কোরেলিস যে বলটা বা ফেরালের সূত্র, এর ফলে কি হয় উত্তর গোলার্ধে আমার ডান দিকে বাঁক মারবে এবং দক্ষিণ গোলার্ধে আমার বাউ দিকে বাঁক মারবে। এর ফলে কি হচ্ছে এটার ফলেও আমাদের সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। 3 নম্বর পয়েন্ট সমুদ্র জলের উষ্ণতা। সমুদ্র জলের যদি উষ্ণতা বেশি হয় তাহলে ঘনত্বও বেশি হবে। যদি সমুদ্র জলে যদি উষ্ণতা বেশি হয় তাহলে ঘনত্বও বেশি হবে, উষ্ণতা কম হলে ঘনত্ব কম হবে। যদি উষ্ণতা কম হয় এবং ঘনত্ব কম হয় তাহলে সমুদ্র স্রোতের সৃষ্টি হবে। তারপরে পরের পয়েন্ট বরফের গলন। বরফের গলনটা কি? বরফের গলন যখন কোনো অঞ্চলে বরফটা গ্রীষ্মের সময় যদি গলে যায়, বরফ গলে যাওয়ার ফলে কী হবে সেই অঞ্চলের বরফের যে জলপৃষ্ঠ আছে জলপৃষ্ঠটা হাই হবে, এবং হাই হওয়ার ফলে নিচে যে জায়গাটা আছে আগে এরকম সমতল ছিল, সমান ছিল, এবার বরফ গলে যাওয়ার ফলে কী হচ্ছে জলপৃষ্ঠ উপরে উঠে গেল। জলপৃষ্ঠ উপরে উঠে যাওয়ার ফলে যে জায়গাটা নিচু সেই জায়গাটা জলটা প্রবাহিত হবে। এই জলটা প্রবাহিত হওয়ার সময় কী হচ্ছে আমার সমুদ্র স্রোতের সৃষ্টি হচ্ছে। ঋতু পরিবর্তন আমাদের যেমন ভারতবর্ষের ক্ষেত্রে আমরা যদি বলি যে যখন গ্রীষ্মকালে আমাদের দক্ষিণ পশ্চিম যে মৌসুমী বায়ুটা ভারতে প্রবেশ করছে, ভারতবর্ষে প্রবেশ করছে বঙ্গোপসাগরে শাখা হয়ে আরব সাগরে শাখা হয়ে, এবং যখন শীতকালে উত্তর পূর্বভাবে ভারত থেকে বেরিয়ে যাচ্ছে, এর ফলে চলে যাচ্ছে, এর ফলে কী হয় সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। তাহলে মৌসুমী বায়ুর ফলেও আমাদের সমুদ্র স্রোতের সৃষ্টি হচ্ছে। এবার সমুদ্র স্রোতের প্রভাব। সমুদ্র স্রোতের প্রভাবটা কি? প্রভাব যদি আমরা দেখতে যাই যে দুর্যোগ, এই সমুদ্র স্রোতের ফলে অনেক সময় কী হচ্ছে জলটা উষ্ণ হবে, জল উষ্ণ হয়ে কিংবা উপকূল রেখা যে ধাক্কা খাচ্ছে, ধাক্কা যে খাওয়ার ফলে সেখানে অনেক সময় যে বাড়িঘরগুলো থাকে সেগুলো ভেঙে যাচ্ছে, কিংবা পাড়গুলো ভেঙে যাবে, পাড়গুলো ভেঙে যাওয়ার ফলে ক্ষয়ক্ষতি হবে। অনেক সময় এই জলটা উষ্ণ হয়ে উপরে যে মেঘ সৃষ্টি হয়ে যাওয়ার পরে কী হবে বৃষ্টি হয়ে নিচে পড়বে, এর ফলে কী হবে অনেক জায়গায় বন্যার সৃষ্টি হবে, এটা একটা কারণ হতে পারে, এটা একটা প্রবলেম। 2 নম্বর যদি দেখি জলবায়ুর পরিবর্তন। সমুদ্র স্রোতের ফলে কী হচ্ছে যে কোনো একটা উষ্ণ অঞ্চলে যদি এবার শীতল অঞ্চলের বায়ু যদি ওই সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত হয়, সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত হয়, এই বায়ুটা শীতল স্রোতটাকে নিয়ে যাচ্ছে, বায়ুটা শীতল হয়ে যাচ্ছে, উষ্ণ অঞ্চলে প্রবেশ করলো, উষ্ণ অঞ্চলে প্রবেশ করার ফলে কী হবে সেখানে তাপমাত্রা অনেকটা কমে যাবে। অথবা আমরা যদি বলি কোনো একটা শীতল অঞ্চল আছে, সেই শীতল অঞ্চলে যাওয়ার আগে কোনো বায়ু যদি উষ্ণ অঞ্চলে আর কি যেখানে সমুদ্র স্রোত আছে তার উপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে ওই শীতল অঞ্চলে যায় কী করবে শীতল অঞ্চলটাকে হালকা গরম করবে। যেমন আমরা বলতে পারি এখানে এই ল্যাব্রাডরের যে অঞ্চলটা এখানে উষ্ণ স্রোতটা এখানে গিয়ে কী করছে আমাদের ইংল্যান্ডের ওখানে ওই জায়গাটা কোনো বরফ জমতে দিচ্ছে না। এই বরফ জমতে না দেওয়ার ফলে সেখানে নৌ চলাচল এবং জাহাজ চলাচলের সুবিধা হচ্ছে এবং অর্থনৈতিক অবস্থা অনেকটা ভালো হচ্ছে। এখানে আমরা জানবো একটা পয়েন্ট হিমশৈল কি? এই যে সমুদ্রের মাঝে বিরাট আকারের যে বরফের টুকরো ভেসে থাকে তাকে বলা হয় হিমশৈল। এই হিমশৈলর যদি আমরা দেখি যে এর 10 ভাগের 9 ভাগ কিন্তু আমাদের সমুদ্রের নিচে থাকে আর কি জলের নিচে, এবং 1 ভাগ উপরে থাকে। যেমন বলতে পারি যে টাইটানিক যখন প্রবাহিত হচ্ছে, টাইটানিক জাহাজটা যখন যাচ্ছিল আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে, দূর থেকে একটা বরফের টুকরোকে ওরা দেখছিল, ওরা ভাবতে পারেনি যে ওর নিচে যে ওর যতটা উপরে আছে তার 9 গুণ নিচে আছে। যখন ওটা ধাক্কা খাওয়ার ফলে নিচে টাইটানিক জাহাজটা কী হলো ভেঙে গেলো, ভেঙে জলটা দেখে পুরো টাইটানিক জাহাজটাই ডুবে গেলো। এটা হচ্ছে কিসের ফলে হয়েছিল? হিমশৈলের ফলে। হিমপ্রাচীর কি? হিমপ্রাচীর হচ্ছে যে সীমারেখা দ্বারা আমরা উষ্ণ স্রোত এবং শীতল স্রোতকে আমরা বিভাজন করতে পারবো। হিমপ্রাচীর যে সীমারেখা দ্বারা উষ্ণ স্রোত এবং শীতল স্রোতকে বিভাজিত করতে পারবো তাকেই বলবো আমরা হিমপ্রাচীর। এবার মগ্নচড়াটা কি?
যখন শীতল স্রোত এবং উষ্ণ স্রোতের মিলনস্থল হবে, সেই শীতল স্রোতের সাথে বয়ে আসা হিমশৈলের সাথে যে নুড়ি, বালি, কাকর, এই প্রভৃতি পদার্থগুলো যখন ওই অঞ্চলে জমা হবে, জমা হয়ে একটা স্তূপের আকৃতি ধারণ করবে, এটাকে আমরা বলবো মগ্নচড়া। এটাকে আমরা বলবো মগ্নচড়া। তাহলে মগ্নচড়ার বৈশিষ্ট্য জানলাম, এখানে উষ্ণ ও শীতল স্রোতের মিলন। আর যেখানে উষ্ণ স্রোত আর শীতল স্রোতের মিলন হবে, সেখানে কী হবে, সব থেকে বেশি আমার মাছেদের খাদ্য তৈরি হবে, যেমন প্ল্যাঙ্কটন, জু প্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন, এইগুলো জমা হওয়ার ফলে কী হবে, সেখানে মাছগুলো প্রভাবিত হবে। এবং সেই বলে না, যেসব অঞ্চলে এই মগ্নচড়াগুলো সৃষ্টি হচ্ছে, শীতল স্রোত এবং উষ্ণ স্রোতের মিলন ঘটছে, সেই জায়গায় পৃথিবীর সব থেকে বেশি মৎস্য চাষ হয়, মৎস্য শিকার হয়, মৎস্য হয়, এবং ওখানকার মানুষজন সেখান থেকে প্রচুর মৎস্য শিকার করে। এই মগ্নচড়ার যদি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের গ্র্যান্ড ব্যাক। এটা হচ্ছে পৃথিবীর সবথেকে বৃহত্তম মগ্নচড়া। তাহলে ডিয়ার স্টুডেন্টগুলো, আমি যে চ্যাপ্টার 4 বায়ুমণ্ডলের যাবতীয় যে প্রশ্নগুলো ছিল, সম্পূর্ণ প্রশ্ন এবং যে কনসেপ্ট ছিল, সম্পূর্ণ আমি চিত্রের মাধ্যমে এনেছি। এটা তোমরা খাতার মধ্যে আঁকাবা এবং আঁকিয়ে নেবে, এবং কী হচ্ছে, যে পয়েন্টগুলো আমি লিখে দিয়েছি পয়েন্টগুলো নেবে। এবার কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন একটু আলোচনা করব। তাহলে এইবার আমরা গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্নগুলো দেখে নিই, যে আমরা যে শর্ট প্রশ্নগুলো তৈরি করছি সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন আলোচনা করব, যে নোটটা দেখে তৈরি করছি। কারো যদি নোটটার প্রয়োজন হয়, তাহলে সে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবা। মাত্র 49 টাকায়, বেশি দাম রাখিনি যাতে সবাই নোটটা নিতে পারো, মাত্র 49 টাকা নোটটা দাম। এবং আমি এটা বলতে পারি, তোমরা নিশ্চিন্তভাবে এই নোটটা পড়লে এখান থেকে যাব পরীক্ষায় যত এমসিকিউ প্রশ্ন হবে সবই পেয়ে যাবা। তাহলে আমরা শুরু করছি গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন। প্রথম প্রশ্ন যদি আমরা দেখি, যে সমুদ্র স্রোতটা আমার কীভাবে প্রবাহিত হয়। সমুদ্র স্রোত আমরা জানি অনুভূমিকভাবে প্রবাহিত হয়। বায়ুর মোট শক্তির কত শতাংশ সমুদ্র স্রোতে সাহায্য করছে, যেটা হচ্ছে 2 থেকে 4%। বহিঃস্রোতটা সেটা কি, বহিঃস্রোতটা হচ্ছে আমাদের উষ্ণ স্রোত, আর অন্তঃস্রোতটা কি আমাদের শীতল স্রোত। মেরু অঞ্চলে শীতল ভারী জল অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয়। সমুদ্র স্রোত উপকূলের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। প্ল্যাঙ্কটন হলো এক ধরনের সামুদ্রিক জীব, এবং যদি আমরা বলি মাছেদের প্রধান খাদ্য কি, এই প্ল্যাঙ্কটনগুলো, জু প্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন, এগুলো হচ্ছে মাছেদের প্রধান খাদ্য। ভারত মহাসাগরে সমুদ্র স্রোতের প্রধান নিয়ন্ত্রক কি, মৌসুমী জলবায়ু। সমুদ্রের জলরাশি চক্রকার গতিকে বলা হয় গায়র। এই যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো বললাম, এটা কয়েকটি প্রশ্নই বললাম, আরও অনেক প্রশ্ন আছে, যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমাদের নোটে আছে। এইবার এই প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষার সময় কিন্তু এমসিকিউ আকারে থাকবে, 4টে অপশন থাকবে, কিন্তু আমি পড়ার সুবিধার্থে, শিক্ষার্থীদের যাতে পড়ার সুবিধা হয় সেই জন্যই আমি অনলাইনার বা 1 লাইন আকারে ডাইরেক্ট প্রশ্ন এবং অ্যান্সার করে দিয়েছি, যাতে সে পড়তে সুবিধা হয়। এবার যাদের পিডিএফটা লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে, এবং মাত্র আমরা আগেই বলেছি মাত্র 49 টাকা দাম রেখেছি, যাতে কোনো শিক্ষার্থীর নিতে কোনো অসুবিধা না হয়। যেসব শিক্ষার্থীরা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমাদের সঙ্গে থাকো।